আজকে কিসের জানি স্ট্রাইক আছে, এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে লিফট দিয়ে দিতে পারি। ফারজানা চোখ ছোট ছোট করে চেয়ে বলল। নো থ্যাঙ্কস। কথাটা বলেই সামনে এগোতে নিলে ইসিরাজ তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে বলল। এই তেরা মহিলা, আমার একটা কথাও আপনি শোনেন না কেন? ফারজানা ক্লান্ত স্বরে বলল। এই ইউজলেস লোক, শুনবো না জেনেও বারবার অপমানিত হতে আসেন কেন? ইসিরাজ তার ক্ষীণ স্বর অবলোকন করে চিন্তিত কণ্ঠে শুধালো। কি হয়েছে আপনার? অসুস্থতা দেখাচ্ছে কেন? ফারজানা বাঁকা ঢোক গিলল। শরীরটা আসলে ভালো ঠেকছে না। ঘুমের মেডিসিন চলছে, তন্মধ্যে এত কাজের চাপ শরীর কুলিয়ে উঠতে পারছে না। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছে ধীর কণ্ঠে বলল। তেমন কিছু না, হয়তো কথা বাড়াচ্ছেন আপনি, সরুন সামনে থেকে। ইস্তিরাজ হলো না, বরং দাঁড়িয়ে থেকে অপলকভাবে চেয়ে থাকলো ফারজানার বিরক্তি মাখা চেহারাটার দিকে। ফারজানার অপ্রস্তুত দৃষ্টি দেখে তৎক্ষণাৎ চোখ সরিয়ে ইস্তিরাজ গম্ভীর স্বরে বলল। চুপচাপ গাড়িতে না উঠলে আমি কতটুকু নির্লজ্জ হতে পারি সেটার ইনস্ট্যান্ট প্রুফ দেব। আপনি কি দেখতে চান? ফারজানা কটমট দৃষ্টিতে তাকালো। ইস্তিরাজ পুনরায় অপলকভাবে দেখতে থাকলো তার প্রিয়তমাকে। তাকে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে ফারজানা তাকে পাশ কাটিয়ে গাড়িতে ওঠার সময় ইস্তিরাজের পায়ে হালকা পাড়া দেয়। বেচারা ইস্তিরাজ লাফিয়ে উঠে পা ঝাড়তে ঝাড়তে বলে। এই যে মিস দৃষ্টিহীন মহিলা, গিনিবিক হিসাবে অলওয়েজ আমাকেই চোখে দেখেন নাকি? ফারজানা হাসি আটকে কোনো মতে বলে। এই যে মিস্টার চরিত্রহীনা পুরুষ, অপলকভাবে তাকানোর জন্য অলওয়েজ আমাকেই পান নাকি? ইস্তিরাজ ধরা পড়ে থতমত খেয়ে বলল। যে না চেহারা নাম রাখছে পেয়ারা। ফারজানা মাঝ পথেই ইস্তিরাজকে থামিয়ে রাগী স্বরে বলল। গাইতে পারে না একটা সং, তার আবার 100টা ঢং। নাটক কম করেন প্রিয়। ইসরাজ অপমানটা হজম করে কোনো মতে বলে। আই সোয়ার মিস লাড্রামা, একদিন এসব অপমানের বদলে আমি। ফারজানা আবারও তাকে থামিয়ে হো হো করে হেসে দিয়ে বলল। ট্রাস্ট মি মিস্টার লম্বু চৌধুরী, আপনি ফেব্রুয়ারি মাসের 31 তারিখ ছাড়া জীবনেও এই অবাস্তব প্ল্যান ফুলফিল করতে পারবেন না। ইসরাজ ভ্রু কুটি করে তাকালো। ফেব্রুয়ারি মাস তো 28 কিংবা 29 দিনে হয়, 31 তারিখ তো নাই। এ মানে ফারজানা কি বোঝাতে চাইছে? সে কোনো দিনই এই মহিলাকে উচিত জবাব দিতে পারবে না। ইসরাজ গাড়িতে উঠে বসে মুখ ফুলিয়ে বলল। মুরগি যতই সারাদিন টই টই করে ঘুরে বেড়াক না কেন, দিন শেষে তাকে নিজের খোপে ফিরে আসতেই হয়। কথাটা মাথায় রাখিয়েন। ফারজানা দুষ্টুমির ছলে বলল। যেসব মুরগির ব্যক্তিগত শিয়াল থাকে ওরা কখনোই আর খোপে ফেরে না। ফারজানার হেয়ালি সুরে বলা কথাটা শুনে ইস্তিরাজ গাড়ি ব্রেক কষল। আকস্মিক হার্ট ব্রেক করায় ফারজানা ভয় পেয়ে গেল। অস্পষ্ট সুরে বলে উঠল। পাগল নাকি আপনি? হাইওয়েতে কেউ গাড়ি ব্রেক করে? ইস্তিরাজ শক্ত হাতে গাড়ির স্টার্টিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে শুধালো। কি বললেন একটু আগে? মুরগির ব্যক্তিগত শিয়াল নাকি যেন কেউ আছে আপনার জীবনে? ফারজানা বিরক্ত হয়ে সরু চোখে চেয়ে বলল। সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? এসব জিজ্ঞেস করার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই। ডোন্ট ক্রস ইউর লিমিট। ইস্তিরাজ সজোরে স্টার্টিং এ একটা ঘুষি বসিয়ে বলল। জোরপূর্বক কোনো সম্পর্ক গড়ে তুলতে আমি বাধ্য করিয়েন না মিস জানা। আপনার সব অবাধ্যতা গ্রহণ করি বলে অগ্রাহ্য আচরণও মানব, এই ধারণা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলুন। ইস্তিরাজ ইজ নট এ গুড বয়, বাট হি ইজ এ মনস্টার। কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, ওকে ডিয়ার। ফারজানা নিজেকে সামলে ইস্তিরাজের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল। কিসব বলছেন আপনি? এত জটিল কথা বুঝি না, সহজ ভাষায় স্পষ্টভাবে কথা বলুন। ফারজানার চোখে চোখ পড়তেই ইস্তিরাজের মস্তিষ্কে জ্বলতে থাকা আগুন নিমিষেই নিভে গেল। লম্বা একটা শ্বাস ফেলে ফারজানার চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলে উঠল। আমার স্পষ্ট বাক্য শোনার সক্ষমতা আদৌ আপনার আছে? সেই চৌর্যের আমার অস্পষ্ট স্বরে বর্ণিত অস্পষ্ট অনুভূতির বহিঃপ্রকাশের কারণে এতগুলো দিন এতটা সময় নির্বিঘ্নে আমাকে সঙ্গ দিয়েছেন। খানিকটা থেমে ইস্তিরাজ ঘোর লাগা কণ্ঠে আবার বলে উঠল। ট্রাস্ট মি, একবার যদি আমার অনুভূতি সবটুকু নিংড়ে আপনার সম্মুখে প্রকাশ করি তবে লজ্জার শোকে আমি তো দৃষ্টি লুকিয়ে চলতে হবে আপনাকে।
ফারজানা হতভম্ব চোখে তাকালো ইস্তিরাজের দিকে। বেচারি ভাবতেও পারেনি ইস্তিরাজ মনে মনে এসব ধারণা পোষণ করেছে। হসপিটালের কাটানো মুহূর্তগুলো আচমকা তার চোখে ভেসে উঠল। ফারজানা হসপিটালে থাকাকালীন পুরো সময়টা ইস্তিরাজ ছুটিতে ছিল। কেবল তার কেবিনের আশেপাশেই তাকে দেখা যেত। নার্সের বদলে প্রত্যেকটা কাজ ইস্তিরাজ নিজ দায়িত্বে করত। তারা খুনছুটিতে মেতে থাকতো পুরোটা সময়। স্বভাবতই ইস্তিরাজ খানিকটা জোকার টাইপ মানুষ। ফারজানা ভাবতো তার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করতে এবং আশিয়ানের কথা রাখতেই বোধহয় এত ঘন ঘন যাতায়াত করে তার কেবিনে, কিন্তু এখন দেখা যাচ্ছে পুরো ঘটনা উল্টো। ফারজানাকে থমকে বসে থাকতে দেখে স্মিত হাসল ইস্তিরাজ। কথাটা বলতে পেরে ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে বুকের উপর থেকে বিরাট একটা পাথর সরে গেছে। ফারজানা নিঃসন্দেহে বুদ্ধিমতী মেয়ে। ইঙ্গিতের স্পষ্ট ছাপ ধরতে তার সময় লাগবে না। মনের সুখে সে গুনগুনিয়ে গেয়ে উঠল। বাড়াবাড়ি মন জ্বালাতন করেছে যখনই, আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। আর কি বোঝাবো বল, বলছে ফুলের দল তুই আমারই। আর কি কারণ চাস, বলছে বন্ধু বাতাস তুই আমারই। ইস্তিরাজের সম্মিলিত গানের কণ্ঠে ফারজানা শিউরে উঠল। লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে কোনো মতে বলল, আপনার ইঙ্গিত আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমার প্রত্যুত্তর হবে না বোঝক। আশা করি আপনি আমাকে আর বিরক্ত করবেন না। ইস্তিরাজ স্টারিং ঘুরিয়ে ভাবশীল কণ্ঠে শুধালো। উত্তর না বোধক হওয়ার কারণ আসলে ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা দাঁতে দাঁত চেপে বলল। থাকলে কি করবেন? ইস্তিরাজ হো করে হেসে দিয়ে বলল, আল্লাহ সেই কাঙ্ক্ষিত বান্দাকে কয়েক ঘন্টার মধ্যে নিজের কাছে ডেকে নেবেন, আর আমি কেবল আজরাইলের ভূমিকা পালন করব। ফারজানা হক চকিয়ে তাকায়। হাসতে হাসতে এরূপ ঠান্ডা মাথায় হুমকি শুনে তার কথা আটকে আসে। ইসরাজ ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করে, ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, দীর্ঘ কয়েক বছর যাবৎ ভীষণ যখন এক অতীত বই বেড়াচ্ছি আমি, আমার পক্ষে কাউকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। ইসরাজ সহজ কণ্ঠে বলল, অতীতের সাথে দু চারটা বাচ্চা কাচ্চা বহন করলে আরও ভালো হতো মিস জানা। বিনা পরিশ্রমে কয়েকটা টপি পেয়ে যেতাম তাহলে। যাই হোক, আপনাকে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে হবে না, জাস্ট কবুল বললেই হবে। পারবেন না? ফারজানা কোনো প্রতিউত্তর করলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাহিরে তাকালো। বুকের ভেতরটা অসহনীয় ঝড় চলছে। মস্তিষ্কের ভোঁতা যন্ত্রণা অনুভব হচ্ছে। নিশ্চিন্তে ছিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলল ফারজানা। তার দিকে এক পলক তাকে ইস্তিরাজ মুস্কি হাসলো কেবল। আরভিতের বলা সেই বিখ্যাত বারে অবস্থান করছে আশিয়ান এবং তারজিয়ান। ড্রিঙ্কস কাউন্টার থেকে সামান্য দূরে থাকা একটা সেটিং জনে বসে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত যুবকের। পুরো জায়গাটা জুড়ে ঝলমলে আলোর তীব্রতা দিব্যমান। ডান্স ফ্লোরে মাতাল হয়ে কিছু উচ্চ শ্রেণীর মানুষ নিজেদের খেলায় খুশি মতো নাচানাচিতে ব্যস্ত। কেউ আবার নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কিন্তু মানুষ তো নির্লজ্জতার সীমানা অতিক্রম করে যাচ্ছে। তারজিয়ান ক্ষুদ্র মেজাজে বসে আছে। আশিয়ানের মেজাজ হালও খুব একটা সুবিধার না। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে একজন যুবক টলতে টলতে তাদের সামনে উপস্থিত হয়। আঙ্গুল উঁচিয়ে এলোমেলো ভঙ্গিতে বলে, আরবিদ পাঠিয়েছে আপনাদের। আশিয়ান দাঁতে দাঁত চেপে বলে, মেমোরি কার্ড। ছেলেটা আলগোছে হেসে ধাপ করে সামনের সোফায় বসে পড়ে। ওয়েটারকে ডেকে ড্রিঙ্কস সার্ভ করতে বলে। অতঃপর পকেট থেকে সেই কাঙ্ক্ষিত মেমোরি বের করে আশিয়ানের দিকে বাড়িয়ে দেয়। সৌমিরে সেটা হাতে নিয়ে আশিয়ান তারজিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, অ্যাট ফার্স্ট ভিডিওটা চেক করে বল এটা রিয়েল নাকি এডিটেড। তারজিয়ান নির্দেশ মোতাবেক নিজের কাজ শুরু করে। সময় যত পেরোয় তত বেশি আশিয়ান অস্থির হয়ে ওঠে। উৎকণ্ঠায় গলা শুকিয়ে আসে তার। বাধ্য হয়ে ওয়েটারকে ডেকে বলে, নর্মাল চয়েস হবে। ওয়েটার মাথা নাড়িয়ে সায় জানাতেই আশিয়ান তার অর্ডার কনফার্ম করে। ওয়েটার যেতেই তারজিয়ান একবার আশিয়ানের অস্থির মুখশ্রী অবলোকন করে ধীর কণ্ঠে বলে, ভিডিওটা রিয়াল ভাইয়া। আশিয়ান ফাঁকা ঢোক গিলে ল্যাপটপটার সামনে টেনে নেয়।
পজ ভিডিওটা অন করতেই তার হাঁসফাঁস লাগতে শুরু করে। এর মাঝে ওয়েটার জুসের গ্লাস বাড়িয়ে দিলে নির্মিষেই সেটা পান করে নেয় আশিয়ান। ওয়েটার তারজিয়ানের দিকে আরেকটা গ্লাস বাড়িয়ে দিলে সে নাকচ করে। আরবিদের বলা কথা এবং ভিডিও দুটো হুবহুব এক, কোথাও এক চিমটি পার্থক্য নেই। প্রিমা রেগে মেগে নিহাকে ধাক্কা দেওয়ার দৃশ্যটা দেখে রাগে আশিয়ানের কপালে শিরা ফুলে ওঠে। লম্বা লম্বা শ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয়, নিজেকে সামলাতে চেষ্টা করে সে। ভাইয়ের অবস্থা দেখে তারজিয়ান সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। আধ ঘন্টা পেরোতেই নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পায় আশিয়ান। শরীরের বিরূপ প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যায় সে। গন্ডগোলের আভাস পেয়ে আশিয়ান অস্থির কণ্ঠে বলে, আমি আসছি। তারজিয়ান প্রশ্ন করার পূর্বেই আশিয়ান ছুটে যায় ওয়াশরুমের দিকে। আশিয়ানকে ছুটে বেরোতে দেখে সেই ওয়েটার কাউকে ফোন দিয়ে বলল, কাজ হয়ে গেছে স্যার, এবার ফাইনাল টপ দেওয়ার পালা। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দিতে থাকে আশিয়ান। নিজের ভেতরকার অবাচ্ছনীয় অনুভূতি দমাতে না পেরে দু হাতে মাথা চেপে ধরে। নিজেকে আরেকটু সুস্থ করতে মাথায় পানি দেয়, কিন্তু অস্থিরতা কমার বদলে সময়ের সাথে সাথে আরও বাড়তে থাকে। এক পর্যায়ে আশিয়ান বুঝতে পারে সে একদমই স্বাভাবিক নেই এবং দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। বিষয়টা টের পাওয়া মাত্রই এলোমেলো পা ফেলে বাহিরের দিকে ছুটে যায় আশিয়ান। ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটার সময় আচমকা এক লালস্যময়ী নারী তার পথ আটকায়। অর্ধ অচেতন আশিয়ান তাকে সরাতে পারে না বিধায় সেই নারী আশিয়ানের কাছাকাছি ঘেঁষতে চায়। নিয়ন্ত্রণহীন আশিয়ান কয়েক মুহূর্তের জন্য সেই ফাঁদে পা দিয়ে ফেলে। মেয়েটা তার হাত দিয়ে আশিয়ানের কপাল স্লাইড করলে তীব্র নেশার ঘরেও আচমকা আশিয়ানের ভ্রু কুঁচকে আসে। মেয়েটার হাত ঝাড়া মেরে ফেলে তাকে সজোরে ধাক্কা দিয়ে অস্পষ্ট সুরে বলে, ইউ ডোন্ট স্মেল লাইক মাই প্রেম। আশিয়ানের ধাক্কায় হাই হিল পরিহিত রমণী ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। আশিয়ানের শক্তপোক্ত কথাটা শুনে রাগান্বিত স্বরে বলে, শালা জাতে মাতাল, কিন্তু তালে ঠিক আছে। আশিয়ানকে হেলে দুলে আসতে দেখে তারজিয়ান অবাক হয়, তার দিকে এগিয়ে আসে। আশিয়ানকে শক্ত হাতে ধরে চিন্তিত কণ্ঠে শুধায়, ভাইয়া, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? আশিয়ান অস্পষ্ট সুরে বলে, ড্রিঙ্কসে মেবি নেশা জাতীয় কিছু মেশানো ছিল। তাজ তারজিয়ান বুঝে নেয় বাকিটা। এখানে ড্রিঙ্কস করা খুবই নর্মাল, কিন্তু যারা নেশা জাতীয় দ্রব্য অভ্যস্ত না তাদের জন্য সরাসরি হার্ড ড্রিঙ্কস সামলে ওঠা কিছুটা কষ্টকর। সে কথা না বাড়িয়ে আশিয়ানকে নিয়ে ছুটল বাড়ির দিকে। অফিসের কাজ শেষ করে আয়নার সামনে বসেছিল প্রিমা। আচমকা দরজায় নক করার শব্দে সেদিকে না তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসুন। ভেতর থেকে অনুমতি পেয়ে আশিয়ানকে ধরে রাখা তারজিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। প্রিমা ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ওনার? এই অবস্থা কেন? তারজিয়ান কেন যেন আজ দৃষ্টি মেলাতে পারল না প্রিমার সাথে। স্বল্প স্বরে উত্তর দিল, ড্রিঙ্কস করার জন্য এমন হয়েছে। আর কোনো বাড়তি কথা না বলে হনহনিয়ে স্থান ত্যাগ করলো তারজিয়ান। প্রিমা অবাক চোখে সেদিকে তাকিয়ে আবার আশিয়ানের দিকে তাকালো। সর্বদা ফিটফাট থাকা মানুষটাকে আজ বড্ড এলোমেলো দেখাচ্ছে। চোখ মুখের অবস্থা করুন, কেমন যেন অস্থির আচরণ করছে। প্রিমা তার সান্নিধ্যে গিয়ে বাহু স্পর্শ করে ধীর কণ্ঠে বলল, শুনছেন? ড্রেসটা চেঞ্জ করে আসুন। আশিয়ান ঘোর আচ্ছন্ন দৃষ্টি নিক্ষেপ করে অস্পষ্ট সুরে বলল, তুমি করিয়ে দাও না। প্রিমা চমকায়। কি বাচ্চামি আবদার তার কণ্ঠে। নিজেকে সামলে আশিয়ানের এক হাত টেনে ধরে তাকে বসিয়ে দিয়ে প্রিমা বলল, এখানেই বসুন, আমি জামা কাপড় নিয়ে আসছি। আমি কিছু সময়ের জন্য বেলকনিতে দাঁড়াবো, আপনি তখন পাল্টে নিয়েন, কেমন? আশিয়ান কথা বলল না, কেবল অনিমেষ নেত্রে দেখলো প্রিমাকে। নাইট স্যুট পরিহিত প্রিমার সুদীর্ঘ কেশ রাশি পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। হাঁটার তালে সেগুলো নিজের আনন্দে নেচে যাচ্ছে, আবার মাঝে মধ্যে প্রিমার চোখ মুখ লেপটে গিয়ে তার বিরক্তির কারণ হচ্ছে। প্রিমা তার ড্রেস বের করতে গেলে আশিয়ান টলমল পায়ে এগিয়ে এসে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আচমকা আশিয়ানের পুরুষালী বাহুবন্ধনে আবদ্ধ হতেই প্রিমা আটকে ওঠে। হাত জোড়া অনিয়ন্ত্রিত হওয়ার ফলস্বরূপ কাপড়গুলো ফ্লোরে অবস্থান করে। আশিয়ান তাকে নিজের দিকে ফিরিয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলে, শার্টটা আনবাটন করতে হেল্প করছো না কেন ওয়াইফি? প্রিমার শীর্ণকার দেহটা থরথর করে কেঁপে ওঠে। আশিয়ানের দিকে ফিরে বিভ্রান্ত কণ্ঠে বলে, কি সব বলছেন আপনি?
আমি আশিয়ান তার কোমল ওষ্ঠে আলতো চুমু এঁকে দিয়ে তাকে চুপ করায়, অতপর অধৈর্য কণ্ঠে বলে, উইল ইউ হেল্প মি অর নট? প্রিমা বুঝলো আশিয়ান পুরোপুরি হুঁশ হারিয়েছে। এতক্ষণ টলমল করলেও এখন কেমন জানি শক্ত ইমারতের মতো দাঁড়িয়ে আছে। নেশা জড়ানো চোখ দুটোতে স্পষ্ট নিষিদ্ধ ঘোর টের পাচ্ছে প্রিমা। দমটা আটকে আসছে তার। কাপা হাতে আশিয়ানের শার্টটা আনবাটন করতেই আশিয়ান সেটা ছুঁড়ে মারে অদূরে। ভীষণ বিরক্ত হয়ে প্রিমাকে ধাক্কা দিয়ে ফেলে নরম তুলতুলে ফোমের বিছানায়। ঘটনার আকস্মিকতায় প্রিমা আছড়ে পড়ে বিছানায়। আশিয়ান অধৈর্য হাতে কোমরে থাকা বেলটা খুলতে থাকে। প্রিমা তার উদ্দেশ্য টের পেয়ে শুকনো ঢোক গিলে আশিয়ান নিজের কাজ শেষ করে প্রিমার পাশে গা এলিয়ে দিয়ে বলে, ভয় কেন পাচ্ছ আমাকে? আশিয়ানের অবাধ্য হাতে প্রিমার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। বেচারি আকস্মিক আক্রমণে হকচকে ওঠে। আশিয়ান তার প্রত্যুত্তরের অপেক্ষা না করে অস্পষ্ট সুরে বলে, তোর সর্বস্ব জুড়ে আধিপত্য বিস্তার অধিকার দেবে আমায় প্রেম? আশিয়ান হাত জোড়া অনুমতির অপেক্ষা না করে নিজের অধিকার বুঝে নিতে ব্যস্ত হয়। কাহিল প্রিমা আশিয়ানের অনাবৃত বক্ষে মাথা রেখে বলে, আপনি ভুল করছেন, পরে আফসোস করবেন না তো? অধৈর্য আশিয়ান প্রিমার কাঁধের টি শার্টটা সরিয়ে সেখানটায় মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল। হুম। প্রিমা মিছে বাধা প্রদান করে বলে, ভীষণ বিশ্বাস করে আপনার কাছে নিজের আমানত ঝুঁকে দিচ্ছি, আমার বিশ্বাসের অমর্যাদা করবেন না তো? প্রিমার মোহে ডুবে থাকা আশিয়ান ঘোর লাগা কণ্ঠে বলল। নেভার এভার মাই প্রিসিয়াস ওয়াইফি। প্রিমা আর বাধা দিল না। আশিয়ানের প্রাপ্য অধিকার বুঝে দিল তাকে। ভবিষ্যতের কথা ভুলে নিজেও সায় জানালো আশিয়ানের পাগলামিতে। রাত পেরিয়ে ভোরের শেষ প্রহরে থামলো আশিয়ানের লাগামহীন উন্মাদনা। নেশার ঘোরে থাকা উন্মাদ আশিয়ানকে সামলাতে গিয়ে ক্ষত বিক্ষত হতে হয়েছে প্রিমাকে। অত্যন্ত যত্নশীল মানুষটার নতুন রূপে বেশ চমকেছে প্রিমা। সারাটা রাত চোখের পাতা একটু বন্ধ করতে পারেনি। উপরন্ত শরীরের অসহনীয় ব্যথাটা তাকে বেকাবু করে দিচ্ছে। নবাগত সূর্যের নরম আলো ঘরে প্রবেশ করতেই ক্লান্ত শরীরটা চাদর পেঁচিয়ে ধীরে সুস্থে উঠে বসলো প্রিমা। আশিয়ানের দিকে এক পলক তাকাতেই দেখলো বেচারা উবুর হয়ে ঘুমাচ্ছে। সিল্কি চুলগুলো তার কপাল দখল করে রেখেছে। অনাবৃত শরীরে কেবল কোমর অবধি একটা চাদর টেনে দেওয়া। প্রিমার সামান্য ঝুঁকে আশিয়ানের সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে খিলখিলিয়ে হাসলো। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতোভাবে একটা চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, এই পাথরের হৃদয়ের মেয়েটা আপনাকে অসম্ভব রকম ভালোবাসে জনাব। ঘুমে মগ্ন আশিয়ান শুনল না সেই স্বীকারোক্তি। প্রিমা উঠে গেল নিজের কাজে। অভগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায় প্রবাদটা প্রিমার জন্য একদম উপযুক্ত। সুখের চাদরে লেপ্টে থাকা প্রিমার স্বপ্নগুলো খুব দ্রুতই বিচ্ছিন্ন হতে চলছিল, কিন্তু বেচারি টের পায়নি। অস্থায়ী সুখে অভ্যস্ত হওয়ার পরিমাণ এতটা দুর্বিষহ হবে জানলে বোধহয় প্রিমার সুখের দ্বার প্রান্তে পদধূলি ফেলতো না। ঘুমের রেশ কাটতেই আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো আশিয়ান। পুরো ঘরটা অন্ধকারে ডুবে আছে। আশিয়ান ঘুম আচ্ছন্ন চোখ জোড়া মেলে আশেপাশে তাকাতেই দেখলো জানালার ভারী পর্দা টানানো, ব্যালকনির দরজা ভেজিয়ে রাখা। এই জন্যই সূর্যের মিষ্টি রোদ্দুর ঘরে প্রবেশ করতে পারছে না। ক্লান্তি শরীরটা টেনে উঠে বসতেই মাথা ঝিমঝিম করে উঠল তার। মাথায় হাত চেপে ধরে কিছুক্ষণ বসে থাকার পর তার ঘোর আচ্ছন্ন মস্তিষ্ক আস্তে ধীরে নিজের কার্যক্রমতা ফিরে পেল। নিজের অবস্থান খেয়াল করতেই আশিয়ানের ভ্রুজোড়া কুঁচকে আসে। শরীরের অবস্থা এবং আশেপাশের পরিস্থিতি অবলোকন করে অভিজ্ঞ আশিয়ান ভালো মতো বুঝতে পারে গতকাল রাতে কি হয়েছে। মস্তিষ্কে আরেকটু চাপ প্রয়োগ করতেই গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভীষণ স্পষ্টভাবে মস্তিষ্কে হানা দেয়। আশিয়ান বিমূঢ় হয়ে বসে থাকে কতক্ষণ। রান্নাঘরে দাঁড়িয়ে ডেজার্ট আইটেম বানাতে ব্যস্ত প্রিমা। বেচারি চোখ মুখে লেপ্টে আছে লজ্জার রূপ হাসি। কিছুক্ষণ পর পর প্রিমাকে ব্লাশ করতে দেখে মাহিরা চৌধুরী মজা করে বলেন, কি ব্যাপার আম্মু, আমাদের ছেলে বুঝি একটু বেশি লজ্জা দিয়ে ফেলেছে? প্রিমা লজ্জায় আরো সিটিয়ে গেল। আমতা আমতা করে বলল, না তেমন কিছু না ছোট মা, আসলে ওই একটা ফানি ভিডিওর কথা ভাবছিলাম।
প্রিমার অপ্রস্তুত অবস্থা দেখে পরোটা ভাসতে থাকা আফিয়া চৌধুরী স্মিত হাসলেন। তার অভিজ্ঞ চোখজোড়া আসল কাহিনী বুঝতে ভুল করেনি। তাদের সম্পর্কের উন্নতি দেখে আফিয়া চৌধুরী ভীষণ খুশি হন। এখন ভালোই ভালোই বংশের প্রদীপের আগমন ঘটলে তিনি শান্তি পাবেন কিছুটা। সংসারটা পরিপূর্ণ হয়ে উঠবে ওনার। সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল। এমন সময় উপর থেকে আকস্মিক ভাঙচুরের আওয়াজ ভেসে আসে। সকলেই চমকে উঠেন ভীষণ। মারিয়া চৌধুরী ভাবেন তারজিয়ান হয়তো আবারও খেপেছে। প্রিমা কাছে ফেলে চটজলদি উপরে আসতেই ভীষণ অবাক হয়ে যায়, কেননা শব্দটা তারজিয়ান নয় বরং আশিয়ানের ঘর থেকে আসছে। হতবাক প্রিমা ঘরের দিকে পা বাড়াতেই তার পায়ের পাতার উপর একটা ফুলদানি আছড়ে পড়ে। বেচারি স্পষ্ট আর্তনাদ করে উঠতেই রাগী আশিয়ান থাবা মেরে তার হাতটা ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আচমকা ওভাবে টেনে ভেতরে আনার ফলস্বরূপ প্রিমা চমকে ওঠে। অবাক দৃষ্টি নিক্ষেপ করে স্পষ্ট সুরে বলে, কি করছেন? আশিয়ান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সেটার উত্তর তো আপনি দেবেন। কি করেছেন কাল রাতে? কেন করলেন? প্রিমা কিঞ্চিত অবাক হয়, ভ্রু কুঁচকে প্রতি উত্তরে বলে ওঠে, আমি কি করেছি? আশিয়ান অধৈর্য কণ্ঠে বলে, আমি নয় হুঁশে ছিলাম না, কিন্তু আপনি তো সবটা জানতেন। এরপরও কিভাবে পারলেন আমার দুর্বল অবস্থার সুযোগ নিতে? প্রিমার মুখটা থমথমে হয়ে ওঠে। রঙিন স্বপ্নে সপাটে চোপাটা আঘাত পড়ে। আশিয়ানের ক্ষুদ্র দৃষ্টি অবলোকন করে শীতল কণ্ঠে বলে, আমি সুযোগ নিয়েছি নাকি আপনি বাধ্য করেছেন আমার পাগলামোতে সহমত পোষণ করতে? আমাদের সম্পর্কটা অতটাও অস্বাভাবিক পর্যায়ে নেই যেখানে অভ্যন্তরীণ সম্পর্ক গড়ে ওঠাটা সুযোগ নেওয়া হিসেবে আখ্যায়িত হবে। প্রিমার শীতল প্রতি উত্তরে আশিয়ানের রাগ তরতরিয়ে বাড়ে। দরজায় শব্দ করে থাবা বসিয়ে শক্ত কণ্ঠে আশিয়ান বলে ওঠে, একদম কথা কাটে ওঠার চেষ্টা করবেন না। বোনের স্বামীকে ফাঁসিয়ে তার সান্নিধ্য পেতে একটু খারাপ লাগলো না আপনার? আশিয়ানের বলা কথায় প্রিমা হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, কি বলেন? কার স্বামী আপনি? আশিয়ান কণ্ঠে উগ্রতা মিশিয়ে বলল, নাটক করবেন না প্লিজ। আপনি ওসব মানায় না। আপনি জানতেন না নেহারিকা ওয়াসিদ তো আমার প্রথম স্ত্রী ছিল? প্রিমা হতবাক কণ্ঠে বলল, ওই চরিত্রহীন মহিলা বিবাহিত ছিল? আপনি ওনার হাজবেন্ড ছিলেন? প্রিমার প্রশ্নাক্ত কণ্ঠে জিজ্ঞেস করা মন্তব্য শুনে আশিয়ানের মেজাজ খারাপ হয়। দাঁতে দাঁত চেপে মেজাজ সামলে কোনো মতে বলে ওঠে, আমি মরহুমা স্ত্রীর বিরুদ্ধে একটা বাজে মন্তব্য করলে আমি ভুলে যাব আপনাকে। অহেতুক তর্ক করে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। সোজা সাপটা বলেন, কেন খুন করেছেন আমার স্ত্রীকে? আশিয়ানের চোখ মুখে স্পষ্ট রাগের স্ফুটলিঙ্গ। তার কণ্ঠে ঝরে পড়ছে অবিশ্বাস। কয়েক কাল নীরবে আশিয়ানের মুখ পানে চেয়ে পুরো বিষয়টা হজম করার চেষ্টা করল প্রিমা। অতঃপর পাথরের দৃষ্টি নিক্ষেপ করে সহজ কণ্ঠে বলল, সত্য বলতে যদি বাজে মন্তব্য হয় তাহলে নিশ্চুপ থাকাই শ্রেয়। আপনি অলরেডি ভুলে বসে আছেন আমাদের সম্পর্ক। নতুনভাবে ভোলার মতো কিছুই নেই। আশিয়ান লম্বা একটা শ্বাস টেনে প্রিমার বাহু টেনে ধরে বলে, আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কতটা ভয়াবহ শাস্তি হতে পারে? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, শেষ পর্যন্ত শনাক্তকৃত আসামি যখন কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে তখন শাস্তি প্রদানে কাল বিলম্ব কেন করছেন? আশিয়ান বিভ্রান্ত চোখে দেখল প্রিমার নিরুত্তেজ আচরণ। সে হতবিলম্ব কণ্ঠে শুধালো, আপনি নিজের হয়ে কোনো সাফাই দিবেন না? প্রিমা স্লান হেসে ধীর কণ্ঠে বলল, আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর খুব সুস্পষ্টভাবে আমার অপরাধের সত্যতা জানান দিচ্ছে। এরপরেও মিছে স্বীকারোক্তি চাওয়াটা বেমানান নয় কি? আশিয়ান ধীর কণ্ঠে শুধালো, তার মানে খুনটা আপনিই করেছেন? প্রিমার নিস্তেজ কণ্ঠে বলল, সমাজ তো তাই বলেছে। প্রিমার চোখে এক অদ্ভুত অভিমানী আক্ষেপ লেপ্টে আছে। আশিয়ান দু হাতে তার বাহু আঁকড়ে ধরে নিজের কাছাকাছি এনে পুনরায় ব্যগ্র কণ্ঠে শুধালো, আমি আপনার স্বীকারোক্তি চাইছি। প্রিমা ভাবশীল কণ্ঠে বলল, আমি আপনার ভাবনাকেই আমার অন্তিম বয়ান হিসেবে আখ্যা দিচ্ছি। এ পর্যায়ে আশিয়ানের রাগে হিতাহিত জ্ঞানে ভুলে বসলো। প্রিমার বাহু ঝাঁকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কেন করেছিলেন এই নিষ্ঠুরতম কাজ? আপনি কি জানেন নেহা 1 মান্থ প্রেগনেন্ট ছিল? প্রিমার নির্বাক কণ্ঠে বলল, জানতাম না। প্রিমার ভাবশীল জবাবে আশিয়ান ক্ষিপ্ত গতিতে তার চিবুক খামচে ধরল। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, আমি আপনার জন্য সবচেয়ে কষ্টদায়ক মৃত্যুটা বাছাই করবো প্রেমা। আপনি কেবল আমার স্ত্রী সন্তান নয়, বরং আমার বিশ্বাস ও অনুভূতির নিকৃষ্টতম খনি। প্রিমা আবেগহীন চাহনিতে কেবল দেখে গেল আশিয়ানের
অভিব্যক্তি। তার বুকের ভেতর চলমান নিষ্ঠুরতমা তাণ্ডব নীলার ছটফটানো প্রকাশের চেষ্টা করল না, উল্টো বিড়বিড়িয়ে বলল, সুখের আশা কেন করিস অবুঝ হৃদয়? দুঃখ যার অন্তিম নিয়তি সুখ কি তার কপালে সয়? আশিয়ান আর কিছু বলার পূর্বেই হঠাৎ দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। বিক্ষিপ্ত মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলতেই চৌধুরী বাড়ির সকলে ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের এলোমেলো অবস্থা দেখে আরিয়ান চৌধুরী অবাক কণ্ঠে শুধালেন, কি অবস্থা করেছো ঘরের? আশিয়ান নিরুত্তর রইল। কোমরে হাত রেখে ফোঁস করে শ্বাস টেনে রাগ সামলানোর বৃথার চেষ্টা করছে সে। হাতের সাহায্যে ভেজা চুলগুলো ঠিক করতে করতে মেজাজটা শান্ত করার চেষ্টা করছিল। তন্মধ্যে আকস্মিক আফিয়া চৌধুরী হতভম্ব মুখে বলে উঠলেন, কি করেছিস তুই? ওর পায়ের এমন অবস্থা হলো কিভাবে? সবাই চকিত ফিরে তাকালো দেওয়ালের সাথে মিশে শটান হয়ে দাঁড়িয়ে থাকা প্রিমার দিকে। বেচারা পায়ের মধ্যমা আঙ্গুল সহ বেশ কিছুটা জায়গা জুড়ে জখম হয়ে আছে। আঘাতপ্রাপ্ত জায়গাটা রক্ত জমাট বেঁধেছে। আফিয়া চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে প্রিমাকে ধরে বিছানায় বসিয়ে মেহরবের উদ্দেশ্যে বললেন, জলদি একটু দেখ না বাপ, আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আফিয়া চৌধুরীর কণ্ঠে মিশে আছে একরাশ দুশ্চিন্তা। মেহরাব এগিয়ে এসে একবার জখমটা দেখে ফার্স্ট এড কিট আনতে গেল। সবটা অবলোকন করে আশিয়ান গম্ভীর কণ্ঠে বলল, সামান্য একটু চোট দিয়ে কোতল হয়ে পড়ার কিছুই নেই মা। আরিয়ান চৌধুরী ছেলেকে ধমকে বললেন, চুপ করো বেয়াদব ছেলে, উচ্ছৃঙ্খলতা শিখেছো? হ্যাঁ, কি ভেবেছো আমার কানে কোনো খবর আছে না? রাত বিরেতে নেশা করে এসে বউয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছো তোমায়? আশিয়ান রাগটা হজম করার চেষ্টা করছিল, কিন্তু শেষ অবধি সেটা আর সম্ভব হলো না। বাবার কথার প্রত্যুত্তরে রেগেমেগে বলে উঠল, যেটা জানো না সেটা নিয়ে হয়তো কথা বলো না। মায়া কান্না বন্ধ করো, কারণ তোমার সো কল্ড বৌমা কোনো সতী সাবিত্রী মেয়ে নয়। আমার জীবন ধ্বংসের পরিকল্পনাকারী সে। আশিয়ানের আকস্মিক পরিবর্তনে প্রচন্ড রকমের অবাক হলো উপস্থিত সবাই। আশিয়ান সবার অবস্থা বুঝে সবটা খুলে বলল। সকলে বিস্মিত চোখে তাকালো প্রিমার দিকে, কিন্তু সে নির্বাক ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে রইল। আশিয়ান সেটা লক্ষ্য করে জেদি স্বরে তার বাবাকে বলল, তুমি বাধ্য করেছিলে না ওনাকে বিয়ে করতে? এখন তুমি ওনার থেকে উত্তর আদায় করো, কেন করেছেন এসব উনি? আমার জীবন আসার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে ওনার? আরিয়ান চৌধুরী ভীষণ বিচক্ষণ মানুষ। ছেলের কথাগুলো পুঙ্খা অনুপক্ষ ভাবে বিশ্লেষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, কোনো ঘটনায় এক পালাপক্ষীভাবে কোনো কিছু ঘটে না শান। তুমি যেহেতু আমার মেয়েকে অভিযুক্ত করেছো, সুতরাং পুরো সত্যটা খুঁজে বের করা তোমার দায়িত্ব। আমি আমার মেয়েকে কোনোরূপ প্রশ্ন করব না, কারণ আমি জানি সে নির্দোষ। প্রিমা আচমকা চোখ মেলে চাইল। আরিয়ান চৌধুরী বিনিময়ের স্নেহ মাখা দৃষ্টি নিক্ষেপ করলেন। আশিয়ান বাবার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, আই ক্যান নট বিলিভ সামান্য কয়টা মাসে উনি তোমাদের এতটা বোকা বানিয়ে ফেলেছে। আরিয়ান চৌধুরী আচমকা হেসে ফেললেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, মাথা ঠান্ডা করো বাবা, তুমি চরম ভুল করছো। আপাতত ক্লু খোঁজায় মন দাও, এরপর না হয় দেখা যাবে বাকিটা। আশিয়ান ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, আমি প্রমাণ ছাড়া কথা বলছি না বাবা। প্রত্যেকটা প্রমাণ ওনার বিরুদ্ধে, এমনকি উনি নিজে একটু আগে দায়সারাভাবে নিজ কর্মের স্বীকারোক্তি দিয়েছেন। আরিয়ান চৌধুরী নীরব দৃষ্টিতে প্রিমার ভাবশীল মুখশ্রীর অবলোকন করে বললেন, আমি তোকে প্রশ্ন করিনি, বরং সরাসরি অপবাদ দিয়েছে। নারীর অভিমানের ভাষা বুঝতে শেখো শান, নয়তো আজীবন পস্তাতে হবে। সিরিয়াস মুহূর্তে অনুভূতির বিশ্লেষণ বৃষ্টি ঠেকলো আশিয়ানের কাছে। সে বিরক্তি হয়ে বলল, তোমাদের ননসেন্স আচরণ আমি বিস্মিত হচ্ছে। সিরিয়াসলি বাবা, সবটা প্রুফ হয়ে যাওয়ার পরও তোমরা একজন খুনিকে ডিফেন্ড করছো? আরিয়ান চৌধুরী সহসা ধমকে উঠলেন ছেলেকে, গলা উঁচিয়ে বললেন, ভদ্রভাবে কথা বলো শান, সুস্পষ্ট প্রণাম। হাজারি কথা না বলতে পারলে অহেতুক গলাবাজি করো না। আশিয়ান দাঁতে দাঁত চেপে বলল, ফাইন, জাস্ট প্রমাণ হাতে আসুক, এরপর সকল অন্যায় সুষ্ঠু বিচার করা হবে। ততদিন যেন ওনাকে আমার চোখের সামনে আসতে না দেখে, নয়তো নিয়ন্ত্রণ হারিয়ে কি করে বুঝবো আই ডোন্ট নো। সমস্তটা শুনে আফিয়া চৌধুরী এবার আশিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, এই শব্দগুলো ভালো মতো মস্তিষ্কে গেঁথে রাখিস। আজকে যতটা অবহেলা নিয়ে অবজ্ঞা মিশিয়ে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, একদিন ঠিক ততটাই নির্মমভাবে তোর আকুতি মেশানো আবদার অবমাননা করা হবে। আশিয়ান শীতল চোখে কেবল আফিয়া চৌধুরীর বুকে লেপ্টে থাকা প্রিমাকে এক পলক দেখল। প্রত্যুত্তরে কিছু বলার পূর্বেই আচানক তার ফোনটা বেজে উঠল। গুরুত্বপূর্ণ কল দেখে তৎক্ষণাৎ কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা ব্যর্থ কণ্ঠ বলল,
আরবিদ পালিয়েছে বস। নিমিষেই আশিয়ানের মুখভঙ্গি পরিবর্তন হলো। দরজার কাছে দাঁড়ানো তার জিয়ানকে নিয়ে দ্রুত কদম ফেলে বাহিরে বেরিয়ে গেল। আশিয়ানের প্রস্থানের পানে দৃষ্টি তাক করে প্রিমা ধীর কণ্ঠে বলল, আমাকে একটু গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন আম্মু? আফিয়া চৌধুরী অবাক কণ্ঠে শুধালেন। কেন মা? প্রিমা নিস্তেজ কণ্ঠে বলল, উনি স্পষ্টভাবে আমায় বাসা থেকে বেরিয়ে যেতে বলেছেন আম্মু। আমারও দম বন্ধ লাগছে, আমি আর এখানে থাকতে পারবো না। আরিয়ান চৌধুরী এগিয়ে এসে প্রিমার মাথায় হাত রেখে অধিকারপূর্ণ ঘোলায় বললেন, এটা তোমার বাড়ি আম্মা, কারো বউয়ের পরিচয় থাকতে হবে না তোমাকে। তুমি আমার মেয়ে, এবং এই একটাই কারণ যথেষ্ট তোমার এখানে অবস্থান করার। বাবার কথা রাখবে না তুমি? আরিয়ান চৌধুরীর কথার প্রতিউত্তর করতে পারল না প্রিমা। আফিয়া চৌধুরীর বুকে মুখ লুকিয়ে রইল কেবল। প্রিমার নিরুত্তর ভঙ্গিমা দেখে আফিয়া চৌধুরী বললেন, একটা মেয়ের বড্ড শখ ছিল আমার, কিন্তু কোনো কারণে খোদা সেটা পূরণ করেনি হয়তো। এত বছর পর তোমাকে পেয়ে আর হারাতে চাইছি না মা। তোমার এই পচা আম্মু ভীষণ যত্নে রাখবে তোমাকে, এরপরেও ফিরিয়ে দিবে আমায়। ওনাদের কথার অজান্তেই প্রিমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অবরুদ্ধ কণ্ঠে কোনো মতে বলল, আমাকে অবিশ্বাস করবে না তো? মা মাঝপথে হাত ছেড়ে দিবে না তো? উপস্থিত সকলেই ভীষণ অবাক হলো প্রিমার এহেন আবদারে। আরিয়ান চৌধুরী হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে প্রিমা আসলে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমি আরিয়ান চৌধুরী তোমায় কথা দিচ্ছি আম্মা, একদম প্রিন্সেসের মতো রাখবো তোমায়। আমার অবুঝ অর্ধাঙ্গিনী ও তোমার সর্বোচ্চ খেয়াল রাখবে। দিবে না একটা সুযোগ? কাঙ্গাল প্রিমা না সূচক উত্তর জানাতে পারল না, বাচ্চাদের মতো নাক টেনে বলল, আচ্ছা। আরিয়ান চৌধুরী ফিক করে হেসে দিয়ে পিতৃসুলভ স্নেহ দেখিয়ে বললেন, গুড গার্ল। এখানে থেকে ঘটে যাওয়া এই ঘটনা রুমেই দাফন করে দাও আম্মা। জীবনে সুখী হতে গেলে অতীতের নিষ্ঠুর ঘটনাগুলো ভুলে থাকতে হয়। জীবনটা সরল রেখার গতিতে এগিয়ে চলে না, শত শত পাতা বিপত্তি পেরিয়ে তবেই সুখের সন্ধান মেলে মা। আফিয়া চৌধুরী মুগ্ধ চোখে দেখলেন নিজের প্রাণপ্রিয় মানুষটাকে। প্রিমা ধীর কণ্ঠে বলল, আমাকে এইখান থেকে বের করো বাবাই। প্রিমার মুখ নিশ্চিত আদরের স্বরে বিগলিত হাসলেন আরিয়ান চৌধুরী। মেয়ের হাত ধরে তাকে সাবধানে উঠিয়ে বললেন, চলেন আম্মা। প্রবহমান সময় নিজের গতিতে এগিয়ে চলে। জীবন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য থেমে থাকে না, কেবল মস্তিষ্কে রেখে যায় স্মৃতির ছাপ। সময়কাল প্রায় রাত 10টা। বহু কষ্টে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রিমা। বমি করতে করতে বেচারির কাহিল দশা হয়েছে। শুভ্র টাওয়ালে ভেজা মুখটা মুছে ধীর পায়ে বিছানার কাছাকাছি এসে ধপাস করে বসে পড়ে সে। মাথাটা চক্রের মতো ঘূর্ণি দিচ্ছে তার। বেড সাইডের ল্যাপটপটা কোনো মতে বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল সে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলেও ফোনের বিকট শব্দে তার ধ্যান ভাঙে। বিছানার হাতড়ে ফোনটা খুঁজে পেতেই কলটা রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে ফারজানা বিবর্ষ কণ্ঠে শুধায়, লাড্ডু ভালো আছিস না? প্রিমা ভাঙ্গা গলায় উত্তর দেয়, আমি ভালো আছি বুবু, তোমার কি অবস্থা? ফারজানা চিন্তিত কণ্ঠে শুধায়, গলাস্বর এমন শোনাচ্ছে কেন তোর? আবার কেঁদেছিস? প্রিমা চোখ ও মুখ কুঁচকে বিরক্ত মাখা কণ্ঠে বলল, একটু আগে বমি হয়েছে, তাই গলার স্বর এমন শোনাচ্ছে। আমি কাঁদতে যাব কেন? মানুষটাই যেখানে অন্য কারো, সেখানে আমার শোক পালন করা কি মানায়? ফারজানা বুঝলো প্রিমার মেজাজ হারাচ্ছে। প্রসঙ্গ পাল্টে সে ধীর কণ্ঠে শুধালো, আমি এখনো জীবিত আছি লাড্ডু, এরপরও তুই ওই বাড়িতে পড়ে আছিস কেন? প্রিমা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্মের পর মেয়েদের ঠিকানা হয় তার বাবার বাসায়, আর বিয়ের পর স্বামীর বাসায়। সেই হিসেবে দেখতে গেলে আমি তোমার কাছে পরগাছা। উপরন্তু আমার চাকরিটাও নেই। আমাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন, তাতে একজনেরও ভরণ পোষণ সামলাতে কষ্ট হয়ে যায়। এবার বলো তো, দুজনের এক্সপেন্স কিভাবে বহন করবে তুমি? ফারজানা থতমত মুখে বলল, এর আগেও অর্থ সংকটে না খেয়ে দিন পার করেছে, তাই বলে ক্ষুধার তাড়নায় সমান বিকিয়ে দিনি। তোর মস্তিষ্কে কি চলছে সত্যি করে বল। প্রিমা স্মিত হাসলো। পুরো দুনিয়া যেখানে তাকে ভুল বুঝতে ব্যস্ত, সেখানে কজন মানুষকে হাজার চেষ্টা করেও তাদের ভুল ভাল বোঝাতে পারছে না বেচারি। শেষমেশ না পারতে ভনিতা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, 8 বছর আগে বিনা দোষে অপরাধের দায়ভার মাথায় নিয়ে পালিয়ে এসেছিলাম। ইতিহাস পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এবার আমি পালাতে চাই না বুবু।
শেষ অবধি নিয়তি আমার সাথে কতটা অন্যায় করে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখতে চাই আমি। এতটুকু বলতেই যেন হাঁপিয়ে উঠল প্রিমা। বুক ভরে শ্বাস টেনে পুনরায় বলল, আমি চাই এবার অন্তত সত্যটা সামনে আসুক। যদি আবারও আমি অভিযুক্ত প্রমাণিত হই তবে মৃত্যু আসুক আমার। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কেবল পরিণতির জন্য অপেক্ষা করার মতো ধৈর্য অবশিষ্ট আর রয়েছে আমার এখনো। বাদবাকি সমস্ত অনুভূতি অসহ্য যন্ত্রণায় ছটফটিয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে বুবু। প্রিমার অনুভূতিহীন কথায় ফারজানার বুক ভার হয়ে আসে। সে আমতামতা করে বলে, আমার কাছে থাকা মানে পালিয়ে যাওয়া নয় লাড্ডু। তুই ফারজানাকে মাঝপথে থামিয়ে দিয়ে প্রিমা ভাবশীল কণ্ঠে বলল, যে বাড়িটায় সম্মানের সাথে প্রবেশ করেছিলাম সেখান থেকে মিথ্যে কলঙ্ক নিয়ে বেরোতে চাইনি আমি। তাছাড়াও আরবিদ ওত পেতে আছে। আমার সামান্য একটা ভুলের জন্য তোমার কিংবা আমার প্রাণ সংকটে ফেলতে চাই না আমি। একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। এবার যেন ফারজানার মস্তিষ্ক জট খুলল। সে হতবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুই বিবেকহীনের মতো আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে সংসার বাঁচানোর চেষ্টায় আছিস। আমি বুঝতেই পারিনি তুই ঠান্ডা মাথায় এত সব কিছু প্ল্যান করে বসে আছিস। প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, বিপদের সময় বুদ্ধিহীনের মতো সিদ্ধান্ত নেওয়াটা কখনোই আত্মসম্মানের পরিচয় বহন করে না, বরং ধৈর্য রেখে পরিস্থিতি মোকাবেলা করাটা বিবেকবান মানুষের কাজ। এসবের পাশাপাশি যে দুটো মানুষ কোনো কারণ ছাড়াই আমাকে মাথায় রেখেছে তাদের আবদারটাও তো ফেলতে পারিনি আমি, তাই এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আর রইল কথা সংসারের, সেটা কখনোই একতরফা হয় না। ফারজানার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বলতে বলতেই প্রিমার চোখ দুটোতে ঘুম পড়ি এসে ভর করল। প্রিমার ভারী কি শ্বাসের শব্দ পেয়ে ফারজানা নৈশব্দ কল কেটে দিল। নিজেও ফোন রেখে ঘুমাতে যাবে এমন সময় দেখলো তার ফোনের স্ক্রিনে ইসরাজের দেওয়া একটা মেসেজ ভেসে আছে। সেটা ওপেন করতেই দেখলো তাতে লেখা, এই যে লাড্ডুর মাদার মিস তেরেসা রানী, আপনার লাড্ডুর জীবন মরণ প্রশ্ন, অথচ আপনার ফোন ওয়েটিংয়ে। ফ্রি হয়ে জলদি কল করেন। ফারজানার ভীষণ মেজাজ খারাপ হলো। ইস্তিরাজকে ডিটারজেন্টবিহীন আচ্ছা মতো ধোলাই দিতে তৎক্ষণাৎ কল দিল। খাবারের ট্রে হাতে ঘরে ঢুকতেই আফিয়া চৌধুরী দেখলো প্রিমা ঘর অন্ধকার করে শুয়ে আছে। ওনার পাশে দাঁড়ানো আরিয়ান চৌধুরী খানিকটা অবাক হয়ে শুধালেন, আফি, কি হয়েছে আমার প্রিন্সেসের? আফিয়া চৌধুরীর মুখটা অন্ধকার হয়ে ফিসফিসিয়ে বললেন, বিকালে দুবার বমি করেছে। সন্ধ্যার পর থেকে শরীরটা একটু গরম লাগছিল। এরপর কাজের ব্যস্ততায় আর খোঁজ নিতে পারিনি। আরিয়ান চৌধুরী কটমট দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বাসায় কাজের লোকের অভাব পড়েছে? আমার অসুস্থ বাচ্চাকে একা ফেলে তুমি কাজ করতে গেছো কেন? কি আশ্চর্য, বয়স বাড়ার সাথে সাথে তোমার কমন সেন্স কমে যাচ্ছে নাকি? আফিয়া চৌধুরীর স্বামীর রাগ দেখে থতমত খেয়ে বললেন, আপনার মেয়ে ঘুমাচ্ছিল তাই বেরিয়েছিলাম আমি। আপনাদের বাপ বেটির অত্যাচারের কারণেই আমার কমন সেন্স লাপাত্তা হয়ে গেছে। শেষের কথাটা খানিকটা আক্ষেপে সুরে বললেন আফিয়া চৌধুরী। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাত থেকে খাবারের ভর্তি ট্রে নিয়ে পাশের ওয়ার্ড্রপের উপরে রাখলেন। এরপর এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে তার কপালে আলতো স্পর্শ এঁকে দিয়ে ফিসফিসিয়ে বললেন, সরি আফি। আফিয়া চৌধুরী আলতো করে সরে এসে ধীর কণ্ঠে বললেন, প্রেমাকে ঘিরে আপনার চিন্তাটা আমি বুঝি। মেয়েটা ভীষণ সাফার করেছে। ওর দিকে তাকালে আমার নিজেকে অপরাধী লাগে। আমাদের বুদ্ধিমান ছেলেটা এত বড় বোকামি কিভাবে করে ফেললো? আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাঝে মধ্যে আবেগ মানুষগুলোকে জঘন্যভাবে কন্ট্রোল করে। মানুষ বেকুবের মতো সিদ্ধান্ত নেয়। অর্থপর ভুল করে আমাদের ছেলেটা কম কষ্ট পাচ্ছে না, কিন্তু তার মাত্রাতিরিক্ত জেদ তাকে বাস্তবতা গ্রহণ করতে দিচ্ছে না। সত্য মিথ্যার চরমে গোলক ধাঁধায় আটকে গেছে সে। নিজের থেকে না চাইলে আমরা হাজার চেষ্টা করেও তাকে বের করতে পারবো না। আফিয়া চৌধুরী নীরবে শুনছিলেন স্বামীর গম্ভীর কথা। বুকটা কেঁপে উঠল ওনার, চোখে জমলো ব্যর্থতার জল। প্রিমার ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই বুক ফেটে কান্না আসলো ওনার, কিন্তু পরিস্থিতির কথা ভেবে নিজেকে সামলে নিলেন। বিগত দিনগুলো এই বাচ্চা মেয়েটার কতটা ট্রাগল করেছে সেটা উনি সচক্ষে দেখছেন। ওনার বুকে লেপ্টে থেকে নীরবে কেঁদে কতগুলো নির্ঘুম রাত কাটিয়েছে প্রিমা, সেই হিসেবটা উনি রেখেছেন। মাঝে মধ্যে আশিয়ানের উপর রাগ হয়, পরক্ষণে পরিস্থিতির বিবেচনায় নিজেকে সামলে নেন।
মাত্র কটা দিনেই মেয়েটা একদম আপন হয়ে উঠেছে ওনাদের কাছে। আফিয়া চৌধুরীর মনে হয় সময়টা সেই 30 বছর পেরিয়ে গিয়েছে। অনুভব হয় সদ্য একটা সন্তানের মা হয়েছেন তিনি। আরিয়ান চৌধুরী আদুরে কাজকর্মগুলো দেখলে মনে হয় তিনিও প্রথমবারের মতো বাবা হচ্ছেন। রোজ সকালে ঘুম থেকে উঠে প্রিমাকে ব্রেকফাস্ট করানোর দায়িত্বটা আরিয়ান চৌধুরী পালন করেন। দুপুর এবং সন্ধ্যার দায়িত্ব আফিয়া চৌধুরীর। অফিস থেকে বাসায় ফিরে রাতের বেলা পুনরায় ডিনার নিয়ে প্রিমার কাছে হাজির হন আরিয়ান চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক নানান কথাবার্তা বলে খুনসুটির মাধ্যমে তাদের নিজেদের সময় কাটে। প্রতি সপ্তাহে প্রিমাকে নিয়ে ঘুরতে বের হন ওনারা। এত কিছুর পরও ভয়াবহ বিষণ্ণতার কবল থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারেননি। এই ব্যর্থতা ওনাদের কতটা কষ্ট দেয় সেটা বর্ণনাতীত। বিছানার একদম মাঝখানে ঘুমিয়ে আছে প্রিমা। আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরী এগিয়ে গিয়ে প্রিমার মাথার কাছে ফাঁকা জায়গাটায় বসেন। ভীষণ আলতো করে প্রিমার কপালে হাত রেখে জ্বরের মাত্রা পরোক্ষ করেন আরিয়ান চৌধুরী। পরপর চিন্তিত কণ্ঠে বলেন, জ্বর নেই, কিন্তু ওকে দেখে ভীষণ অসুস্থ মনে হচ্ছে। কতটা শুকিয়ে গেছে খেয়াল করেছো? চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কাল পরীক্ষা আছে ওর। আফিয়া চৌধুরী প্রিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কালকে পরীক্ষা আছে, এটা হলেই এক্সাম শেষ। এরপর ওকে একটা ভালো ডক্টরের কাছে নিয়ে যাব। আরিয়ান চৌধুরী চিন্তিত স্বরে পুনরায় বলেন, পরীক্ষা দিতে কালকে আমি নিয়ে যাব আমার মেয়েকে। এক্সাম শেষ হলে আবার আমিই নিয়ে আসবো। কাল সন্ধ্যায় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। আফিয়া চৌধুরী চোখের কোণে জমা অশ্রু মুছে বলেন। আচ্ছা। আরিয়ান চৌধুরী স্ত্রীর দিকে থতমত মুখে চেয়ে বলেন, কাঁদছো কেন আফি? আফিয়া চৌধুরী প্রিমার মুখের দিকে তাকে কন্দনত গলায় ফুপিয়ে উঠে বলেন, আমার বাচ্চাটা আর কত কষ্ট পাবে? মনের দিক দিয়ে শান্তি নাই, জীবনের সুখ নাই, শরীরটা এখন সঙ্গ ছেড়ে দিচ্ছে। আমার যে আর ধৈর্য কুলাচ্ছে না। মা হয়ে সন্তানের ধ্বংস দেখব কিভাবে? আরিয়ান চৌধুরী নির্লিপ্ত চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি আফি। একবার এই ঝামেলা সমাধান হলে আমি ওকে নিয়ে দেশের বাইরে শিফট হবো। আপাতত ওকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে কেমন হয়? আফিয়া চৌধুরী কান্না চেপে কোনো মতে বলেন, যেটা ভালো হয় করেন। আমার বাচ্চাটাকে সুস্থ সবল দেখতে চাই। অতীত পরিবর্তন করতে পারবো না, কিন্তু ওর বর্তমানটা রঙিন করতে হবে আমাদের। আরিয়ান চৌধুরী আর কিছু বলতে নিবে তার আগে ঘুমু ঘুমু চোখে প্রিমা চোখ মেলে তাকে অস্পষ্ট সুরে ডাকল, বাবাই। আরিয়ান চৌধুরী স্মিত হেসে সাড়া দিয়ে বললেন, জি আম্মা, কিছু খাবেন? প্রিমা পিট পিটিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আফিয়া চৌধুরীর মুখটা অবলোকন করে ধীরে সুস্থে উঠে বসলো। এরপর ভাঙ্গা গলায় শুধালো, তুমি কাঁদছো কেন আম্মু? আফিয়া চৌধুরীর কি হলো কে জানে। তিনি প্রিমার মাথাটা বুকে টেনে নিয়ে সজোরে কেঁদে উঠলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্পষ্ট সুরে বললেন, সুস্থ হয়ে যা মা। এই কয়েকদিনেই আমার চোখের মনি হয়ে গেছিস। তুই সামান্য আঘাত পেলে আমার কলিজায় ব্যথা লাগে। আরিয়ান চৌধুরী স্ত্রীকে ইশারা করে বললেন নিজেকে সামলাতে। অতঃপর প্রিমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার আম্মুর বয়স তো হয়ে যাচ্ছে তাই না? এই জন্যই ভুলভাল বকছে। আমি খাবার নিয়ে আসি, বাপ বেটি মিলে মজা করে ডিনার করবো। হ্যাঁ? প্রিমা প্রত্যুত্তর করলো না, কেবল নীরবে দেখলো তাদের। এই সাপোর্টিভ মানুষ দুটোর জন্য হয়তো আজ এতটা সিকিউরিট এবং সুন্দর জীবন যাপন করছে। আড্ডার ফাঁকে ফাঁকে রাতের ডিনারটা শেষ হলো। গল্প শেষে মা মেয়েকে রেখে আরিয়ান চৌধুরী গেলেন নিজের শয়ন কক্ষের দিকে। সময়কাল তখন রাত 12:40। চৌধুরী বাড়ির মেন গেট খুলে প্রবেশ করলো তারজিয়ান এবং আশিয়ান। ড্রয়িং রুম পেরিয়ে উপরে যাওয়ার সময় তারজিয়ান বলল, কাজ কত দূর? আশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেবল কালকের অপেক্ষা, অথবা সবটা প্রমাণিত হবে। তারজিয়ান আর কথা বাড়ালো না। ক্লান্ত শরীরটা টেনে নিজের ঘরের দিকে চলল। বিগত কতদিন একটু শান্তির ঘুম হচ্ছে না তার ইয়ত্তা নেই। অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাড়িতে 5 থেকে 7 ঘন্টার বেশি সময় দিতে পারেনি। সেই আদিকালের কথার এখনো বউ রেগে আছে, অথচ অভিমান ভাঙানোর ফুসরত মিলেনি। হাজারটা ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো তারজিয়ান। ভেতরে ঢুকতেই দেখলো মেহেরিমা পড়াশোনায় ব্যস্ত। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে চুপচাপ ওয়াশরুমে গেল। শাওয়ার শেষে ফ্রেশ হয়ে বেরিয়ে মেহেরিমা টেবিলের সামনে গিয়ে শান্ত কণ্ঠে ডাকলো, বৌজান।
মেহরিমা মাথা তুলে নীরব চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, জি। বউয়ের অভিমান বুঝে তাকে এক ঝটকায় কোলে তুলে বিছানার কাছে এনে দাঁড় করালো। ধপ করে বেডে বসে মেহরিমার হাতে একটা টাওয়াল ধরিয়ে দিয়ে বলল, একটু প্রতিসেবা কর তো বৌজান। মেহরিমা নিশ্চুপ ভঙ্গিতে টাওয়ালটা নিয়ে তারজিয়ানের ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। তারজিয়ান দুষ্টুমির ছলে তার অদূরে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে বলল, আমার পারফিউম ইউজ করেছিস? তারজিয়ানের আকস্মিক আচরণে মেহরিমা একটু কুকড়ে গেল। আমতা আমতা করে বলল, ওই একটু আর কি। তারজিয়ান দুষ্টু হেসে বলল, আমাকে মিস করছিলি সেটা সরাসরি বললেই তো হয়। মেহরিমার মুখটা রক্তিম হয়ে উঠল। সেটা ভালো মতো পরোক্ষ করে দুষ্টু কণ্ঠে তারজিয়ান বলল, তুই দেখি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস। আমি সদ্য বিবাহিত বরের মতো কিছু কিছু করবো নাকি এখন? মেহরিমা টাওয়ালটা তারজিয়ানের হাতে দিয়ে বলল, আপনি ভীষণ রকমের খারাপ। তারজিয়ান উচ্চস্বরে হেসে বলল, তাহলে বায়োলজির ভাষায় ভালো হওয়ার পদ্ধতিটা শিখিয়ে দে। মেহরিমা লজ্জারুণু কণ্ঠে বলল। ধ্যাত, সরুন তো। তারজিয়ান হো হো করে হেসে দিয়ে বলল, তোর দিকে সরতে বলছিস? বাবা, আমার সাথে থেকে তোর দেখি ভালোই উন্নতি হয়েছে বৌজান। মেহরিমা লজ্জায় নতজানু হয়ে চুপ রইল। লাসীন মানুষের সাথে কথা বাড়ানো মানেই বিপদ। দুষ্টুমির সমাপ্তি ঘটিয়ে তারজিয়ান মেহরিমাকে কাছে টেনে পাশে বসিয়ে বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, একটু মনোযোগ দিয়ে শুনিস, ঠিক আছে? মেহরিমা মাথা নাড়িয়ে সায় জানালো। তারজিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার যখন রাগ উঠে তখন আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি। সামনের জনকে কথার আঘাতে কিংবা শরীরের আঘাতে কাবু করতে না পারলে মন তৃপ্ত হয় না। আমি জানি এটা এক ধরনের মানসিক রোগ, কিন্তু আমি এর নিরাময় চাই না। আমি চাই আমি যেমন তুই আমাকে সেভাবে গ্রহণ কর। তোর কোনো আপত্তি আছে? মেহরিমা বিরস কণ্ঠে বলল, কথার আঘাত ভীষণ ভয়ঙ্কর হয় তাজ। 7 বছর আগের ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ। আপনি কয়েকদিন পূর্বে যে অভিযোগটা তুলেছিলেন সেটা কিন্তু যুক্তি ছিল। সর্বোপরি বলতে গেলে আই ডিজার্ভ মোর পানিশমেন্ট। বিচক্ষণ তারজিয়ান ঢের বুঝলো বইয়ের অনুতাপ। মেহরিমার মুখটা নিজের দিকে ফিরে ওর চোখে চোখ রেখে বলল, অতীতের অনুতাপে যথেষ্ট পুড়েছিস, আমিও ভুগেছি, কিন্তু এসব অর্থহীন অনুভূতির সাপেক্ষে জীবনটা পার করে দিতে চাই না আমি। মানুষ মাত্রই ভুল হয়। অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে বর্তমান নষ্ট করার পক্ষে আমি নেই। দুঃখের লেলিহান শিখায় পুরার চেয়ে অতীত ভুলে সুখের সাগরে অবগাহন করাটা উত্তম। মেহরিমা অশ্রু ভেজা চোখ জোড়া তুলে ধীর কণ্ঠে বলল, আম সরি। তারজিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় আলতো চুম্বন এঁকে দিয়ে বলল, ইটস ওকে বৌজান, এবার আমি সরি বলার মতো একটা কাজ করি। মেহরিমা চোখ বড়সড় করে বলল, একদমই না। কালকে আমার বান্ধবীর গায়ে হলুদ, চোখের ডার্ক সার্কেল নিয়ে যাওয়া যাবে না। মেহরিমার কথা শেষ হওয়ার আগেই তারজিয়ান ওর কাঁধে মুখ গুজে ঘোর আচ্ছন্ন স্বরে বলল, স্রেফ ডার্ক সার্কেল নিয়ে যেতে হবে না বৌজান, ওটার সঙ্গে কিছু মিশু পার্পল মার্কও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মেহরিমা কাঁদো কাঁদো চোখে তাকালো তারজিয়ানের দিকে। তারজিয়ান থোড়াই না ওসব পরোয়া করে। আরো একটি রাত তাদের পূর্ণতার সাক্ষী রইল। গ্রীষ্মের তপ্ত দুপুরের অন্তিম প্রহর। গাড়ির ভেতরে অবস্থানরত ইস্তিরাজ আচমকা মাথার যন্ত্রণায় ব্যথাতুর শব্দ করে উঠল। রক্তিম ঘোলাটে ব্যথিত তাক করে ড্রাইভিং সিটে বসা আশিয়ান বলে উঠল, ওরে পাপি, আমার জলদি এক কাপ কড়া করে রং চা খাওয়াবেন, নয়তো সকল প্রমাণ সমেত আমি ডাইরেক্ট সরকে ল্যান্ড করব। আশিয়ান বিরক্ত মুখে বলল, এই ভার্সিটি এরিয়ায় কোথায় রেস্টুরেন্ট পাবো? তোকে নিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? গাধার মতো কথা বলিস কেন? ইস্তিরাজ মাথার যন্ত্রণায় কাতর কণ্ঠে বলল, এ হতে ছাড়া তুই এত জোরে কথা বলিস কেন মুখে? আমার এবারে ছুঁচি বেদনা কি তোর চোখে পড়ো না? আশিয়ান কথা বাড়ালো না। বেচারা আসলেই কষ্টে আছে। গাড়িটা ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে সামান্য দূরে দাঁড় করিয়ে রাস্তায় বসে থাকা একজন চাওয়ালার দিকে একটা মিনি ফ্লাক্স এগিয়ে দিয়ে আশিয়ান বলল, মামা, ফ্লাক্সটা ভর্তি করে দেন। ইসিরাজ তড়িৎ গতিতে চোখ মেলে তাকে ধৈর্যহীন কণ্ঠে বলল, এই হারামের ফ্লাক্সে চা দেওয়ার আগে এই মাসুম বাচ্চার দিকে একটা চা ভর্তি কাপ এগিয়ে দেন মামা, বিলটা ওই দিবে, নো টেনশন। চাওয়ালা হাসলেন ওদের ভাবমূর্তি দেখে। দ্রুত ওয়ান টাইম কাপে চা ঢেলে ইস্তিরাজের দিকে এগিয়ে দিলেন। বেচারা তাড়াহুড়া করে
কাপটা হাতে নিতেই দেখলো ওটা দুধ চা। সে আফসোসের সহিত একটা লম্বা চুমুক বসিয়ে বলল, বেদনা কমানোর জন্য বিষ পান করছি। আমার তো মহাপুরুষ খেতাব দেওয়া উচিত। আশিয়ান কান দিল না ও সব অদ্ভুত কথায়। একটু খোলা হাওয়া খেতে গাড়ির উইন্ডো সুইটটা নামিয়ে বাহিরের প্রকৃতি অবলোকন করতে লাগলো। হুট করে দেখলো তার বাবা ভীষণ যত্নের সহিত কাউকে আগলে রেখে ভিড় ঠেলে ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে বেরোচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে হালকা রোদ থেকে বাঁচাতে মাথার উপর একটা ট্রান্সপারেন্ট ব্যাগ ধরে রেখেছে। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়লো প্রিমা এই ভার্সিটির স্টুডেন্ট। সেই ঘটনার পর একটা দিনও চোখের সামনে পড়েনি মেয়েটা। বিষয়টা মস্তিষ্কে ধরা দিতেই সে আরেকটু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটার পরনে রয়েছে একটা বেবি পিঙ্ক কালারের গাউন এবং সাথে ম্যাচিং করা লেগিংস। আশিয়ান লক্ষ্য করলো বেশ পরিবর্তন এসেছে প্রিমার মাঝে। এই কদিনে অনেকটা শুকিয়েছে বেচারি। মুখটা স্পষ্ট না দেখতে পেলেও অন্যার ফাঁক গলিয়ে বেরিয়ে আসা লম্বা চুলের বেনুনিটা ঠিক খেয়াল করলো। চুলের ঘনত্ব বেশ কমে এসেছে। একটা দেখে আশিয়ানের কপালে ভাঁজ পড়ল। অহেতুক মেজাজটা বিগড়ে গেল তার। প্রিমার দুর্বল পদযুগল লক্ষ্য করে বিড়বিড়িয়ে বলল, চৌধুরী বাড়িতে খাবারের অভাব পড়ছে নাকি? কে একজন মানুষ থেকে কঙ্কালে পরিণত হচ্ছে, সে খেয়াল আছে কারো? দায়িত্বজ্ঞানহীন মানুষ যত সব। ইস্তিরাজ বেশ ক্ষুরধার দৃষ্টিতে পরোক্ষ করছিল আশিয়ানকে। পুরো দৃশ্যটা দেখে গলা খাকারি দিয়ে সে বলে উঠল, কিছু ব্যক্তিগত প্রশ্ন করি তোকে। আশিয়ান স্বল্প বাক্যে বলল, বল। ইস্তিরাজ দ্বীপ দ্বারা ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, তোর কাছে সম্পর্কটা কেবল ঘাড়ে চেপে বসা একটা দায়িত্ব ছিল। আশিয়ান একটু সময় নিয়ে বলল, শুরুতে তেমনটাই ছিল। সময় পরিবর্তনের সাথে আমাদের সম্পর্কের সমীকরণে বেশ কিছু পরিবর্তন আছে, যার ফলস্বরূপ সম্পর্কটা আমার কাছে দায়িত্বের চাইতেও বেশি কিছু হিসেবে আখ্যা পায়। ইস্তিরাজ খানিকটা ভেবে পুনরায় শুধালো, সেদিন রাঙ্গ অবস্থায় তুই ওনার নিহা ভেবে কাছে টেনেছিলি। আশিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেবল নিজের জৈবিক চাহিদার উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, হুঁশ হারায়নি। অনেক উনি হিসেবে গ্রহণ করেছিলাম, কিন্তু পরবর্তী সকাল। ইস্তিরাজ বেশ শক্ত কণ্ঠে শুধায়, তোর মনে হয় না সেদিন রাতের জন্য ওনাকে ব্লেম করাটা তোর নিষ্কৃষ্টটা বলছিল? আশিয়ান অনুতপ্ত কণ্ঠে বলে, রাগ মানুষকে অমানুষে পরিণত করে, বিবেচনা করার ক্ষমতা হারিয়ে যায়। মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ভুলভাল কাজ করে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের এই অবস্থা দেখে আমি রীতিমতো অবাক হই, হতভম্ব হয়ে গেছিলাম। গতদিন আরবিদের বলা কথাগুলো আমার উপর বেশি ইফেক্ট ফেলে। আমি ভাবতে থাকি সততার সামনে আসে জাস্ট আমাকে আটকে রাখার জন্য উনি সুযোগ নিয়েছেন। মুহূর্তটা বিশ্লেষণ করলে বিষয়টা একদম যৌক্তিক মনে হবে। সামান্য থেমে আশিয়ান আবারও বলে উঠল, সেদিন বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে আমি যখন বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে বসে, তখন লজ্জায় নিজেকে সপটে দুটো চর মারতে মন চাইছিল। না চাইতে আমি নিজের স্ত্রীকে অসম্মান করেছি, তার প্রাপ্য অধিকার দেওয়ার বদলে তাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করেছে। এই একটা রিজনের জন্য আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। ইস্তিরাজ পুনরায় ধীর কণ্ঠে শুধালো, তুই ওনাকে খুন হিসেবে অ্যাকিউজ করেছিস সেক্ষেত্রে? আশিয়ান সহজ গলায় বলল, আমার কাছে যথেষ্ট কারণ ছিল। প্রথমত প্রিমা এবং মিস ফারজানের সাথে আরবিদের সম্পর্কটা নিয়ে আমার মনে প্রশ্ন ছিল। আমি যখনই মিসেস প্রিমাকে ওনার অতীত সংক্রান্ত প্রশ্ন করেছে, তিনি ভীষণ অপ্রস্তুত ভঙ্গিতে সেটা এড়িয়ে গেছেন। সেদিন যখন আরবিদ আমাকে কথাগুলো বলে, আমি কিন্তু বিশ্বাস করিনি। অপেক্ষা করেছি তার প্রমাণ হাতে আসার পর সেটাও ক্রস চেক করিয়েছে। এরপরও যদি সত্যতে প্রমাণিত হয়, তাহলে আমি কেন বিশ্বাস করব না? ইস্তিরাজ পাল্টা প্রশ্ন করল, তুই ওনার সাথে এতদিন ধরে সংসার করেছিস, এরপরও তোর মনে হয় উনি এমন কাজ করতে পারে? আশিয়ান লম্বা একটা শ্বাস টেনে শান্ত কণ্ঠে বলল, উনি বর্তমানে কেমন সেটা নয় আমি জানি, কিন্তু অতীতের প্রিমার অস্তিত্ব আমার নিকট কতটুকু পরিচিত। আমার সন্দেহ সব থেকে বেশি বেড়েছে ওনার আচরণের কারণে। অতীত সংক্রান্ত প্রশ্ন আসলে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়তেন। এত সব কিছু কি ইঙ্গিত করে তুই বল? ইস্তিরাজ প্রসঙ্গ পাল্টে শুধালো, উনি যদি দোষী প্রমাণিত হয় তাহলে কি করবি? আশিয়ান থমথমে কণ্ঠে বলল, নিজ কৃতকর্মের জন্য মাপছে ওনাকে আইনের হাতে তুলে দেব। ইস্তিরাজ পুনরায় শুধায়, যদি নির্দোষ হয় তখন কি করবি? আশিয়ান কঠোর গলায় বলল, আমি চাইবো উনি যেন আমৃত্যু আমাকে ক্ষমা না করেন। ইস্তিরাজ কৌতূহলী কণ্ঠে শুধায়, সংসারের কি হবে? আশিয়ান বাঁকা হেসে বলে,
চৌধুরী বাড়ির বউয়েরা মৃত্যুর পূর্বে স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র গমনের অনুমতি পায় না, এমনকি স্বয়ং স্বামী মরলেও না। ইস্তিরাজ হতভম্ব চোখে দেখে আশিয়ানকে। হুঁশ ফিরতেই ফোনের রেকর্ডারটা খুব সন্তর্পণে বন্ধ করলো। কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজের ফোনটা আশিয়ানের দিকে এগিয়ে দিয়ে অতঃপর থতমত কণ্ঠে বলে, যাবতীয় ইতিহাসের পূর্ণাঙ্গ বর্ণনা আছে, পরে শেষ অবধি সুস্থ থাকিস। আমি গাড়ি চালানোর পরিস্থিতিতে নেই, তুই আমার শেষ ভরসা। আশিয়ান ফাঁকা ঢোক গিলে ফোনটা হাতে নিল। কাঙ্ক্ষিত ফেসটা ওপেন করতেই চোখের সামনে ভেসে উঠল কিছু ডকুমেন্ট। সে ধীর স্থির ভাবে পড়তে শুরু করলো। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পূর্বে পুরো দেশ জুড়ে ওয়াসিথ লিমিটেডের নাম ডাক ছিল। ওয়াসিথরা 3 ভাই, তন্মধ্যে 2জন কোম্পানির পরিচালনা করতেন এবং অন্যজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে বড় জনের নাম ছিল মাশরাফি ওয়াসিথ, দ্বিতীয় জনের নাম আশরাফ ওয়াসিদ এবং তৃতীয় জনের নাম ছিল রওশন ওয়াসিদ। মাশরাফি ওয়াসিদ বিয়ে করেছিলেন নাহার নামে এক অত্যন্ত সুন্দরী এবং এতিম রমণীকে। নাহারিকা ওয়াসিদ নামে একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল তাদের। আশরাফ ওয়াসিদও বিবাহিত ছিলেন এবং আরবিদ ওয়াসিদ নামে একটি ছেলে সন্তান ছিল ওনার। রওশন ওয়াসিতের সংসার ছিল তার প্রিয়তমা স্ত্রী এবং একমাত্র মেয়ে রাইদিয়া ওয়াসিদ প্রিমাকে নিয়ে। লোক দেখানো বাণিজ্যের আড়ালে ওয়াসিথ লিমিটেড অপকর্ম বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু চৌধুরীদের সাথে টেক্কা নেওয়ার যেন কাল হয়ে দাঁড়ালো তাদের জন্য। ড্রাগসের বিষয়টা সামনে আসতেই রাতারাতি কোম্পানির অবস্থা তোলানিতে এসে ঠেকল। ফ্যাক্টরিগুলো তালাবদ্ধ হলো। ঋণের দায়ে বাড়ি জব্দ হয়ে পড়ায় তাদের আশ্রয় নিতে হয় গ্রামের বাড়িতে। মূলত রওশন ওয়াসিদ একজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন এবং তিনি স্ত্রী সন্তান নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। এই জন্য এই ঘটনার আজ তাদের উপর পড়েনি। তবে গ্রামে পালিয়েও গিয়েও শেষ রক্ষা হয়নি মাশরাফি ওয়াসিদের। এই ঘটনার পর ক্রেতার মালের হিসেব বুঝিয়ে দিতে না পারায় বিদেশি ড্রাগ ডিলারের হাতে অকালে প্রাণ হারাতে হয় মাশরাফি ওয়াসিদকে। এতে করে পুরো পরিবার আরো ভেঙে পড়ে। আশরাফ ওয়াসিদ ছিলেন ভীষণ দুর্ধর্ষ এবং লোভী প্রকৃতির লোক। সবকিছু হারিয়ে নিঃস্ব আশরাফের নজর পড়েছিল রওশন ওয়াসিদের ব্যবসায়। সেটার উপর নিজের আধিপত্য বিস্তার করার জন্য মনে মনে ছক কষতে থাকেন তিনি। প্রথমে নিজেদের অবস্থানের কথা উল্লেখ করে রওশন ওয়াসিদকে বাধ্য করেন নাহার এবং নাহারিকা ওয়াসিদের দায়িত্ব নিতে এবং শেষ পর্যায়ে নিজেও দুঃখের গান শুনিয়ে তার কোম্পানির একটা পোস্ট সংযুক্ত হন। সময় পার হতে থাকে, তবে রওশন ওয়াসিদের মাথ দিয়ে কোনোভাবেই কোম্পানি দখলে আনতে পারছিলেন না আশরাফ ওয়াসিদ। এর মাঝে শোনা যায় রওশন ওয়াসিদের স্ত্রী ক্যান্সার ধরা পড়েছে। এটা জানার পর বিরাট এক ফাঁদ পাতেন আশরাফ ওয়াসিদ। সেই ফাঁদে টোপ হিসেবে ব্যবহার করেন নাহার ওয়াসিদকে। তিনি জানতেন নাহার ভীষণ উচ্চাবিলাসী মহিলা, এই জন্যই তিনি নাহারের সাথে মিলে একটি জঘন্য পরিকল্পনা সাজান। দীর্ঘ কয়েক মাস স্ত্রীর সান্নিধ্য থেকে দূরে থাকায় রওশন ওয়াসিদ উত্তেজিত নেশাদ্রব্য নিয়ে নাহার ওয়াসিদের কাছে পাঠানো হয়। পরিশেষে যা ঘটার তাই ঘটে। নাহার ওয়াসিদের সাথে অপকর্মে জড়িয়ে যান রওশন ওয়াসিদ। পরবর্তীতে সকালে নিজের পুরো অবস্থাটা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। নাহার ওয়াসিদ লাশময়ী ভঙ্গিতে তাকে বুঝিয়ে বলেন, কাম অন রোশন, আমি বিধবা আর তুমি বউ থাকতেও বোকা। আমাদের চেয়ে বেস্ট কম্বিনেশন আর হতে পারে? তোমার সংসার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু লাক্সারিয়াস লাইফ চাই। মাঝে মধ্যে তোমার সান্নিধ্য পেলে মন্দ হয় না অবশ্য। রওশন ওয়াসিদ ভীষণ রকমের রেগে যান। জঘন্য ভাষায় গালি দিয়ে বলে ওঠেন, আমার স্ত্রী ক্যান্সারের সাথে লড়াই করছে, আমার একটা মেয়ে আছে, আমি কিভাবে এসব? নাহার ওয়াসিদ তাচ্ছিল্য হেসে বলেন, ওসব ফিল্মের ডায়লগ সিনেমাতেই মানায়। তোমার অসুস্থ স্ত্রীর মুখ চেয়ে আর কদিন নিজেকে আটকে রাখবে? তুমি কি এই হেল লাইফ ডিজার্ভ করো? কিসের কমতি আছে তোমার? রূপ, সৌন্দর্য, টাকা পয়সা নাকি ক্ষমতায়?
সামান্য একটা মেয়ে যে কিনা তোমার চাহিদা পূরণে অক্ষম, তার জন্য জীবন নষ্ট করবে তুমি? রওশন ওয়াসিতের ধৈর্য হারায়। তিনি সপাটে নাহারের গালে থাপ্পড় বসিয়ে বলেন। একদম মুখ বন্ধ রাখবি। নাহার ভীষণ ক্ষুব্ধ হন। ফোনটা হাতে একটা প্রাইভেট ভিডিও ওপেন করে রওশন ওয়াসিতের দিকে ছুড়ে দিয়ে বলেন, আজকে থেকে আমাকে সঙ্গ না দিলে কিংবা আমার বিলাসিতা সম্পূর্ণ খরচ বহন না করলে আমি তোমাকে ধ্বংস করে দিব রোশন। বড্ড অহংবোধ নিয়ে চলো, তাই না? এই ভিডিও ফাঁস হলে সমাজে মুখ দেখাতে পারবে তো? গত রাতের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা দেখে হতভম্ব হয়ে পড়েন রওশন ওয়াসিদ। তিনি কিছু বলার পূর্বেই নাহার বলেন, ঝটপট সিদ্ধান্ত নাও, সুখী হতে চাও নাকি জীবনটা শেষ করে দিতে চাও? পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে রওশন ওয়াসিদ সম্মতি প্রকাশ করেন নাহার ওয়াসিদের নোংরা প্রস্তাবে। প্রথম দিকে অপরাধে ভুগলেও পরবর্তীতে এসব নরমাল হয়ে পড়ে। শয়তানের ফাঁদে পা দিয়ে অপকর্মে জড়ালে খোদা হেদায়েত দেওয়া বন্ধ করে দেন, কথাটা সম্পূর্ণভাবে মিলিয়ে যায় রওশন ওয়াসিদের সাথে। অসুস্থ স্ত্রীকে একা ফেলে তিনি বিজনেস টিমের নামে দেশ বিদেশে নাহার ওয়াসিদের সাথে একান্তে সময় কাটাতেন। দিন শেষে শুধু অ্যাকাউন্টে টাকা জমা করেই তিনি নিজের দায়িত্ব পালন করতেন। অসুস্থ মাকে নিয়ে প্রিমা রাত বিরেতে ছুটে যেত হসপিটালে, অথচ 12 বছর বয়সী অসহায় প্রিমাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। প্রিমা এসব নিয়ে রওশন ওয়াসিদের কাছে অভিযোগ জানালে তিনি নির্বাক স্বরে বলতেন, আমি কাজ না করলে তোমার আম্মুর ট্রিটমেন্ট টাকা কোথায় থেকে জোগাড় করব?